আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড অধ্যায় পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটি পড়ব আর ট্রাই করব যেন আজকে অল্প সময়ের মধ্যে ইজিলি এই চ্যাপ্টারটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো পদার্থের অবস্থা ইংলিশটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার বা পদার্থের ইংলিশটা হচ্ছে স্টেটস। এখানে পদার্থ কী কী হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় বা বায়বীয় হতে পারে, এই তিনটা হতে পারে পদার্থ। আরেকটা পদার্থ আছে যাকে বলে প্লাজমা, যেটা আমাদের হচ্ছে এলইডি যে লাইট আছে ওগুলোর মধ্যে থাকে। আচ্ছা, এখন এই অধ্যায়ে আমরা কী কী জানতে পারবো এটা তোমরা দেখলে রিডিং পড়লেই বুঝে যাবো। আসো আমরা পদার্থের অবস্থা নিয়ে জানি। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং যা জায়গা দখল করে তাই হচ্ছে পদার্থ। ধর আমার এই মাউসটার একটা নির্দিষ্ট ভর আছে এবং এটা এতটুকু একটা পরিমাণ একটা জায়গা দখল করছে, তাই এটাও একটা পদার্থ। কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন হতে পারে, কোনোটা তরল, আবার কোনোটা গ্যাসীয় হতে পারে। যেমন কক্ষ তাপমাত্রায় বরফটাকে আমরা ধরতে পারি কঠিন, আবার যখন তাপমাত্রাটা পাল্টে যায় তখন এটা হয়ে যায় তরল, আর আস্তে আস্তে এটাকে তাপ দিলে এটা হয়ে যায় গ্যাসীয় পদার্থ। কিছু কঠিন পদার্থের উদাহরণ আছে, যেমন চিনি, খাদ্য লবণ, মার্বেল, এগুলো কঠিন। পানি, তেল, কেরোসিন এগুলো হচ্ছে তোমার তরল বা লিকুইড, আর কঠিনকে বলে সলিড। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আচ্ছা, এখন আসো আমরা দেখি কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এগুলা কাকে কি বলে বা এগুলার বৈশিষ্ট্যগুলো কী কী। কঠিন, মাথায় রাখবা, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, তরল পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, গ্যাসীয় পদার্থেরও নির্দিষ্ট ভর আছে। তার মানে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটা পদার্থেরই নির্দিষ্ট ভর আছে। শুধু পার্থক্য বা সমস্যাটা হয় আকার আর আয়তনে। এখন আমরা দেখব কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আর তোমার তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। তাহলে আমি পার্থক্যটা কী পাইছি? কঠিনের নির্দিষ্ট আকার আছে, এই যে দেখো এটার একটা নির্দিষ্ট আকার আছে, এটাকে এখানে রাখলেও সেম আকার ধরবো, এখানে রাখলেও সেম আকার ধরবো, এই বইয়ের উপরে রাখলেও সেম আকারই রাখবো। তো এই যে আকারটা আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। যদি আমি 1 লিটার বোতলে রাখি তাহলে ওইটা 1 লিটারের অনুসারে ওই আকারটা ধারণ করব। আর তেমনই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, আর কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, আকার আছে, আয়তন আছে। মানে কঠিন পদার্থের সবই আছে, ভর, আকার, আয়তন সবগুলা। এই যে দেখ একটা নির্দিষ্ট কঠিন পদার্থ, বরফটাকে আমি একটা বাটির মধ্যে যদি রাখি তাহলে ওইটা নির্দিষ্ট ভর থাকবো, নির্দিষ্ট একটা আকারও ধরবো, তার একটা আয়তনও থাকবো, দৈর্ঘ্য, ভর, উচ্চতা যা আছে সবই থাকতেছে তার। তরল পদার্থের শুধু ভর আছে আর নির্দিষ্ট আয়তন আছে। ধর 1 লিটার পাত্রের মধ্যে রাখলে সেটা 1 লিটারই দেখা যাইব। আবার তোর হচ্ছে যদি আমি 5 লিটার পাত্রের মধ্যে রাখি ওর আয়তন কিন্তু 1 লিটারই থাকবো, কিন্তু ওই তোর হচ্ছে আকারটা থাকতো না। আকারটা হচ্ছে এই যে লম্বাই ছিল আগে 1 লিটারের মধ্যে, আর 5 লিটারের মধ্যে কি এটা চ্যাপটায় হয়ে যাবো। মানে আগে ছিল কি তোর উপরা উপরে, এখন হয়ে যাবো ফ্ল্যাট। মানে আগে ছিল ওয়াই অক্ষ বরাবর, এখন থেকে যাবো কি এক্স অক্ষ বরাবর। এই যে তরল পদার্থে নির্দিষ্ট আকার নেই, গ্যাসীয় পদার্থে শুধু ভর আছে, নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই। এখন আমরা যেই জিনিসটা পড়ে দেবো সেটা হচ্ছে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। বরফটা বা তুই যে কোনো কঠিন পদার্থ, এই যে আমার যে টেবিলটা, এটার মধ্যে যে কণাগুলো একটা আরেকটার সাথে অনেক ক্লোজলি কানেক্ট করা আছে, এই জন্য এটা একটা থেকে দূরে সরে যাচ্ছে না, বা আমি প্রেস করলেও এটা আমার হাতটা ভিতরে যাইতেছে না। বা নিউটনের থার্ড ল কী বলে, কোনো বস্তুকে আমরা যদি চাপ প্রয়োগ করি সেটাও বিপরীত দিকে সমান, এবং বিপরীত দিকে সমান বলে একটা বল প্রয়োগ করে। মানে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিঅ্যাকশন। এটা কঠিন পদার্থের মধ্যে সবথেকে বেশি সমানভাবে দেয়। কিন্তু তরলের মধ্যে যদি আমি সেম পরিমাণে চাপ দিই বা হচ্ছে ফোর্স দিই তাহলে কি আমি ততটুকু বেগ বিপরীত দিক দিয়ে পাবো না। আবার যদি গ্যাসীয় পদার্থে দিই তাহলে তো লাগতেছে না, এই যে হাওয়ার মধ্যে দিচ্ছি লাগতেছে না। তার মানে কি দেখলাম, কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। তরল পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যে কঠিন পদার্থের চেয়ে তুলনামূলক বেশি দূরত্বে আছে, আকর্ষণগুলো বা কণাগুলো একটা আরেকটা থেকে দূরে আছে তরল পদার্থের। এই যে দেখ কঠিন পদার্থ সবচেয়ে কাছাকাছি আছে, তরল পদার্থ একটু একটু দূরে। এই যে এই পরিমাণ কঠিনটাই এতটুকু হয়ে গেছে, আবার এই পরিমাণ তরলটাই এতটুকু হয়ে গেছে গ্যাসীয়। তার মানে কি আকর্ষণগুলো এখানে সব থেকে বেশি, কণাগুলো এবারে ক্লোজ আছে এখানে বেশি, আর তরলের মধ্যে একটু দূরে, আর গ্যাসীয় পদার্থ অনেক দূরে দূরে। দেখতেছো যে এখানে স্পেসে দেখা যাচ্ছে যেখানে ভিতরে কি আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু দূরে দূরে আছে। আর কঠিনে তো একবারেই দেখা যাচ্ছে না। তো এতটুকু আমরা বুঝলাম। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, তরল পদার্থের উপর চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না। দেখছো কঠিন পদার্থে আমি যতই চাপ দিই না কেন এটা কি কোনো সমস্যা হইব? তরলেও কিন্তু হ্রাস পাইতো না আয়তন। গ্যাসীয় পদার্থের সমস্যাটা হইব, গ্যাসীয় পদার্থের মধ্যে আমি চাপ প্রয়োগ করলে এটা ক্লোজ হয়ে যাইব বা এটা কাছাকাছি চলে আসবো।
তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। আমি যদি এটার মধ্যে আগুন ধরাইয়া দিই বা তাপমাত্রা দিই, এটার কিন্তু আয়তনের তেমন একটা চেঞ্জ হইতো না, কিন্তু যদি আমি তরলে দিই বা গ্যাসীয় দিই তাহলে কিন্তু চেঞ্জটা হচ্ছে। আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থে চেয়ে বেশি। দেখছো তরলের মধ্যে আয়তন বৃদ্ধিটা কঠিনের থেকে অনেক বেশি, আর গ্যাসীয় পদার্থের কথা নাই বলি আমি। গ্যাসীয় পদার্থের আয়তন অনেক পরিমাণে বেড়ে যায়। চাপ প্রয়োগ করালে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, চাপ প্রয়োগে আয়তন কমে যায়, আর হচ্ছে তোর তাপ প্রয়োগ করে আয়তন বেড়ে যায়। এটা মাথায় রাখবি, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থে। এখন আসি আমরা কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই যে আমার ল্যাপটপটা দেখতেছোস, এটাও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই যে ফ্যানটা দেখতেছোস, এটাও ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই যে মাউসটা দেখতেছোস, এটাও ক্ষুদ্র কণা। এই যে বইটা দেখতেছোস, এটাও ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তার মানে এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এখন এই যে কণাগুলো একটা আরেকটাকে যে সুন্দর করে আকর্ষণ করতেছে, যদি আকর্ষণ না করতো তাহলে তো দূরে দূরে হয়ে যেত, কখনো কঠিন হইতো না। এই আকর্ষণ দিয়ে করতেছে, এটাকেই আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আর আবার কণাগুলোর গতিশক্তিও আছে। একটা কণা আরেকটা কণার সাথে গতিশক্তি থাকবে অবভিয়াসলি। আন্তঃকণা আকর্ষণ শক্তি, প্রশ্ন থাকবে যে কণার গতিতত্ত্ব কাকে বলে, তো আমরা কি বলবো, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তার মানে কণার গতিতত্ত্ব কাকে বলে, আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই যে একটা আরেকটার সাথে যে কানেকশন আছে, এবং কণার গতিশক্তি দিয়ে, দুইটা দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বটাকেই বলে কণার গতিতত্ত্ব। ওকে, এখান তুই নিজেদের মধ্যে পড়ে নিস। এখন আমরা আসি ব্যাপন আর নিঃসরণ। ব্যাপন হচ্ছে এই যে এই অংশটার এই পেজে ব্যাপন পেয়ে যাবি, আর এই পেজের মধ্যে তোরা নিঃসরণ পেয়ে যাবে। এখন ব্যাপন আর নিঃসরণকে আমরা অনেক ইজিলি পড়বো কীভাবে। ধর নিঃসরণটা আমি আগে বলি। নিঃসরণটা হচ্ছে সরু একটা ছিদ্র দিয়া উচ্চ চাপের স্থান থেকে কোনো জিনিস নিম্ন চাপের স্থানের দিকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটা। মানে আমি যদি স্প্রের মধ্যে প্রেস করি, তাহলে স্প্রে থেকে ওই যে ছিদ্র একটা পথ আছে, এটা দিয়া স্প্রের ভিতরে উচ্চ চাপ আর স্প্রের বাহিরে হচ্ছে চাপটা কম। তার মানে বেশি চাপ থেকে নিম্ন চাপের দিকে অবভিয়াসলি বের হয়ে যাইতেছে, যখন আমি প্রেস করতেছি মুখ খুলে যাইতেছে, এটাকেই বলে নিঃসরণ। আর ব্যাপন হইতেছে ওই যে আমি মুখের মধ্যে আমি যখন প্রেস করতেছি বা গন্ধটা যখন বের হচ্ছে, ওটা কি রুমের একদিকে যাচ্ছে নাকি পুরা রুমে সমানভাবে ছড়িয়ে পড়তেছে। তুই যখন স্প্রে দেস বা অরোনিল ওয়াশরুমের মধ্যে থাকে বা আরও অনেক কিছু আছে, যত ধরনের এয়ার ফ্রেশনার আছে, ওগুলা যখন আমরা প্রেস করি, ওইটাকে প্রেস করার সাথে সাথে শুধু একদিকে যায়, ধর শুধু এদিকে যাবে বা দিকে যাবে না, পুরো রুমে ছড়িয়ে যায়, পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে, ওই যে সমানভাবে চারদিকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলে ব্যাপন। তার মানে আমরা নিঃসরণ কি দেখলাম, সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। আর তোর ব্যাপন হচ্ছে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। মানে কি, এটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বা বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহ স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকেই ব্যাপন বলে। এই যে দেখি এখানে বলছে, এই যে সংখ্যাটা এনে দেওয়া আছে, ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। মানে কি, তোর এয়ার ফ্রেশনার ভিতরে বা হচ্ছে সেন্ট যা আছে বলতে পারো, সুগন্ধির যে মুখগুলো আছে যাই বলো, ওগুলোর ভিতরে চাপটা বেশি, আর আমাদের পরিবেশে সারাউন্ডিংয়ের চাপটা কম। বলতে পারো 1 অ্যাটমসফিয়ার চাপ, এটাই আমাদের সারাউন্ডিং চাপটা 1 অ্যাটমসফিয়ার। কিন্তু ভিতরে ওই যে এয়ার ফ্রেশনার ভিতরে বল বা তোর আরও যত ফ্রেগরেন্স আছে, ওগুলোর ভিতরে চাপটা 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি। তো বেশি চাপ থেকে কি কমের চাপের দিকে আসতেছে, এটাই। যেমন সুগন্ধি শিশির মুখ খুলে রাখলে ছড়িয়ে পড়তে সময় কম লাগে। সে আরেকটা জিনিস মাথায় রাখবি, যে মাধ্যমে ব্যাপন হার বেশি এবং মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, অর্থাৎ ব্যাপন হার কম, সেখানে হচ্ছে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে। বায়বীয় পদার্থের ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি। একই মাধ্যমে তরল মাধ্যমের ব্যাপন হার কঠিন হতে বেশি, মানে কঠিনের কম, তারপরে তরলের বেশি, তারপরে হচ্ছে গ্যাসীয় পদার্থের বেশি, এইভাবে আমরা ধরবো। আবার একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি, সেই পদার্থের কণাগুলোর ব্যাপন হার কম। আচ্ছা, এখানে একটা সংকেত তোরা মুখস্থ রাখবি, এটাকে বলে KMnO4। এটা হচ্ছে কে মানে পটাশিয়াম কালিয়ামকে, ম্যাঙ্গানিজের Mn, আর হচ্ছে ও মানে অক্সিজেন। তার মানে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে এই যে ধর এই যে ছিদ্রটা দিয়ে বের হয়ে যাইতেছে, উচ্চচাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। এই যে সিলিন্ডারের মুখটা যদি আমি খুলে দিই, এই যে সিলিন্ডারের ভিতরে চাপটা কিন্তু অনেক বেশি, আর মুখ দিয়ে বের হয়ে যাওয়া মানে আমাদের বাহিরের চাপটা কি অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ারিক চাপ। আচ্ছা, এখন আসি আমরা মোমবাতির প্রজ্বলন ও মোমবাতির 3 অবস্থা।
মোমকে যখন আমি আগুন দিই তখন কি এটা সবার প্রথমে কঠিন ছিল, এই যে আগুন দেওয়ার কারণে এটা কি হইতেছে যে তরল মোমে পরিণত হইতেছে, তারপরে কি আবার নিচে গিয়া জমে কঠিন মোমে পরিণত হয়ে যেতেছে। মোমের প্রধান উপাদান কি? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের মিক্সচার, মানে কার্বন আর হাইড্রোজেন মিলে হয় হাইড্রোকার্বন, ঠিক আছে। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈবই হলো হাইড্রোকার্বন, মানে কি হাইড্রোজেন আর কার্বন থাকলেই সেটা হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটি অবস্থায় দেখতে পাই। মোমবাতির মধ্যে একটি সুতা থাকে, সুতা আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এবং তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। দেখছো, আগুনে তাপ দিলে প্রথমে কি হইতেছে? বাষ্পে পরিণত হইতেছে। এখান থেকে তরল মোমটা নিচে যাইব। আবার দেখ কোথায় ছিলাম, এই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো ও তাপশক্তি উৎপন্ন করে। তার মানে কি, এই যে বাষ্পীয় মোমটা বাতাসের সাথে যদি অক্সিজেন না থাকতো তাহলে কখনোই কিন্তু আগুন জ্বলবে না। একটা জিনিস মাথায় রাখিস, আমাদের চারপাশে যখনই আগুন জ্বলবে তখনই যদি সেখানে অক্সিজেন থাকে, আর যদি অক্সিজেনের পরিমাণ কম হয় তাহলে সেখানে আগুন জ্বলবে না। যেমন তুই বলতে পারোস পাহাড়ের চূড়ায় সেখানে আগুন জ্বালানো একটু কঠিন হয়ে যায়, বা তুই বলতে পারোস যে মাউন্ট এভারেস্টের উপরে তোর হচ্ছে আগুন জ্বালানো বা হচ্ছে অনেক কষ্টকর, রান্না করাটা অনেক কষ্টকর, তোরা ওইটা দেখবি, পরে আমি বুঝাবো। আচ্ছা, তার মানে ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দেখছো কিসের সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের। তার মানে অক্সিজেন না থাকলে আগুনই জ্বলবে না। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তি উৎপন্ন করে। আর আগুন নিবানোর জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি, আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের দরকার পড়ে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিন মোমে পরিণত হয়, যে সেম বিষয়টা। আবার তাপের প্রভাবে কঠিন মোম, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় অস্তিত্ব পাওয়া যায়। এখন আমরা দেখব গলন ও স্ফুটন। গলন কাকে বলে? তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। ধর আমি যদি বরফের মধ্যে তাপ প্রয়োগ করি তাহলে সেটা পানিতে পরিণত হইব, এই অংশটাকেই বলে গলন। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যদি গলনাঙ্ক চাই তাহলে এটা বলে দিবি। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মুখস্থ রাখবে। বায়ুমণ্ডলীয় চাপে বা 1 অ্যাটমসফিয়ারিক চাপে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বরফের স্ফুটনাঙ্ক কত? বরফের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্ক 0 ডিগ্রি মানে গলনাঙ্ক মানে গতে গলনাঙ্ক মানে গলা। আর স্ফুটনাঙ্ক মানে মনে করবি বাষ্প হওয়া বা হচ্ছে তাপ দেওয়া, কত ডিগ্রি তাপমাত্রা এটা বাষ্প পরিণত হইব। 0 ডিগ্রিতে তো জীবন হইতো না, 100 ডিগ্রি মানে আমরা চা করতে গেলে কি তাপমাত্রা বাড়াই না, তার মানে বেশি হচ্ছে 100 ডিগ্রি। তাপ প্রয়োগে এটা তোরা নিজেদের মধ্যে পড়ে নিস, আর এইটা দেখে নিবি যে বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি আর গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এখানে আমরা যে জিনিসটা আরও মাথায় রাখতে হইব, 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে, তো ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এমসিকিউ মুখস্থ বলে দিবে ইউরিয়া সারের গলনাঙ্ক কত, তখন আমরা কি দিব 133 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা যেটা লাগে, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরিয়ার গলনাঙ্ক 133, বিশুদ্ধ সালফারের 115, এই দুইটা মুখস্থ। পানির গলনাঙ্ক 0 ডিগ্রি, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই চারটা আমাদের লাগবে সিকিউর জন্য, পরে আমি বুঝিয়ে দিচ্ছি, এটাও লাগবে। এখন আমরা আসি পাতন ও ঊর্ধ্বপাতন। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। ধর আমি যদি পানির মধ্যে তাপ দিই বা আগুন দিই তাহলে এটা অবভিয়াসলি এটা বাষ্পে পরিণত হইয়া পানির পরিমাণ কমে যায়, কারণ এটা অনেক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতেছি। এই যে সেম বিষয়টা এখানে বলা হয়েছে। একটি পাত্রে পানি সহ চায়ে তাপ প্রয়োগ করা হলে ওই চা থেকে পানি বাষ্পাগারে উড়ে যাইতেছে, কারণ তাপটা বেশি। এটি বাষ্পীভবনের উদাহরণ। আবার উক্ত বাষ্পকে শীতল করে তা তরলে পরিণত করা, যাকে ঘনীভবন বলে। এখন এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমি একটা গ্লাসের মধ্যে আমি যেই জায়গায় হচ্ছে ফুটাইতেছি পানিটা, ওই পুরা রুমটা যদি আমি একটা গ্লাস দিয়ে বন্দি করে দিই, মানে হচ্ছে না পুরা চুলাটাকে যদি আমি গ্লাস দিয়ে বন্দি করে দিই, পরবর্তীতে কিন্তু আমি এই জিনিসটাকে ঠান্ডা করে আবার সেম পানিতে রূপান্তর করে দিতে পারবো, কারণ ওই বাষ্পটা কিন্তু ওই গ্লাসের বাইরে যাইতে পারতেছে না, গ্লাসের চারপাশেই কিন্তু তোর হচ্ছে লেগে থাকবো বাষ্পাকারে, আর পরবর্তীতে তরলে পরিণত হবে। এটাই বলছে উক্ত বাষ্পকে শীতল করে, তার মানে ওই যে গ্লাসের গায়ে যেই জলীয় বাষ্পগুলো জমা ছিল ওগুলাকেই শীতল করে বা ঠান্ডা করে তরলে পরিণত করার নামই হচ্ছে ঘনীভবন। যেমন জলীয় বাষ্প তাপশক্তি নির্গত করে ঠান্ডা পানিতে পরিণত হয়, এই ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে, এই জিনিসটা মাথায় রাখবি।
কোনো তরলকে তাপ প্রয়োগে যদি তুই বাষ্পে পরিণত করস আর সেটাকে যদি আবার পুনরায় তরলে পরিণত করা যায় তাহলে সেটাকে বলে আমরা কি বলবো পাতন বলে। পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়ার সম্মিলিত একটি প্রক্রিয়া। তার মানে তুই প্রথমে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করছস, তারপরে আবার তুই হচ্ছে এটাকে ঠান্ডা করে আবার কি তরলে পরিণত করছস, এটাকেই পাতন বলে। পাতন মানে কি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। ডিস্টিলেশন ইজ ইকুয়াল টু ভ্যাপোরাইজেশন আর হচ্ছে কনডেনসেশন। আচ্ছা, এই অংশটা এটা এক মার্কের বা এমসিকে অনেকবার আসছে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে সেটি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ধর আমি যদি বরফকে তাপ প্রয়োগ করি, এটা সব প্রথমে তরলে হইব, তারপরে গিয়ে বাষ্প হইব। কিন্তু এমন কিছু পদার্থ আছে যেগুলোকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা সবার প্রথমে এটা তরলে পরিণত না হয়ে ডিরেক্ট কঠিন থেকে বাষ্পে পরিণত হবে। এমন হচ্ছে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর C10H16O, নেপথালিন C10H8, আর কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড AlCl3। এই জিনিসগুলোকে তাপ প্রয়োগ করলে, এগুলো কিন্তু কঠিন, এগুলোকে তাপ প্রয়োগ করলে এগুলা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই এগুলোকে বলে ঊর্ধ্বপাতন। কি বলে? ঊর্ধ্বপাতন। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl3। ওকে, ঊর্ধ্বপাতন তোরা এগুলো একটু দেখে নিস। আপাতত আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। আমি নেক্সটে তোদেরকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কীভাবে সিকিউ আসতে পারে, কীভাবে এমসিকিউ ঘুরে আসতে পারে, আর কীভাবে এটার তোরা আনসার করবি গ ঘ আর হচ্ছে এমসিকিউ, ওগুলো একটু ডিটেলসে ব্যাখ্যা করবো। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। জাস্ট এটা মাথায় রাখবি, পদার্থের তিনটা অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। আর একটা অবস্থা আছে যেটাকে বলে তোর প্লাজমা। প্লাজমাটা থাকে হচ্ছে লাইটের মধ্যে, এলইডি লাইটের মধ্যে। আর আমাদের মাথায় রাখতে হবে আরও 2-3টা জিনিস। নিঃসরণ ব্যাপন। নিঃসরণ মানে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সূর্যের বেরিয়ে আসার প্রক্রিয়া। আর ব্যাপন হচ্ছে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, সমানভাবে যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কঠিন, তরল, বায়বীয় পদার্থে। তারপরে আমাদের হচ্ছে মোমের তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। অক্সিজেনের উপস্থিতিতে আগুনটা হইব, অক্সিজেন না থাকলে আগুন হইতো না। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফ আর হচ্ছে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি। আর এখানের মধ্যে আমরা দেখছি কি পাতন মানে কি, তোর হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। বাষ্পীভবন মানে কি, তাপ প্রয়োগ করলে প্রথমে তোর হচ্ছে বাষ্পে পরিণত হয়। আর ঘনীভবন মানে কি, ঘনীভবন মানে হইতেছে তো এটাকে তাপ ঠান্ডা করে তরলে পরিণত করা। আর ঊর্ধ্বপাতন আমরা কি দেখছি, ঊর্ধ্বপাতন হচ্ছে তরল পদার্থকে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে এটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। শেষ আমাদের এই চ্যাপ্টার। আর সব পদার্থই কঠিন, তরল, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এটা মাথায় রাখতো। এটা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট বর আছে, আকার আছে, আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট বর আছে, নির্দিষ্ট আকার আছে। আর তোর হচ্ছে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট বর আছে, আকার বা আয়তন কোনোটাই নেই। আর তরল পদার্থের আমাদের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু শুধু আয়তন আছে, নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন আছে। আর গ্যাসীয় পদার্থের আকার বা আয়তন কোনোটাই নেই। কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তরল পদার্থের একটু কম, গ্যাসীয় পদার্থের আরও অনেক কম, মানে নাই বললেই চলে। এই যে শেষ আমাদের চ্যাপ্টার। ঠিক আছে, চলবো। আসসালামু আলাইকুম।